আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। নারায়ণগঞ্জের পুরনো এক গলির মাথায় সন্ধ্যা নেমেছে। দোকানের সামনে আধা ভাঙা বেঞ্চে বসে কয়েকজন মানুষ চুপচাপ চা খাচ্ছে। রাস্তার ওপাশে হঠাৎ ভেসে আসে স্লোগান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শব্দটা যেন বাতাস চিরে ছড়িয়ে পড়ে চারদিকে। কেউ মাথা নিচু করে, কেউ আবার তাকিয়ে থাকে নিঃশব্দে। কিন্তু একজন মানুষ বুক সোজা করে দাঁড়িয়ে বলেন, যদি এই কথাটা বলাই অপরাধ হয় তাহলে আমি সেই অপরাধ করতেই রাজি আছি। বিচার হলে হবে, তবু নিজের বিশ্বাসের কথা বলতে আমি ভয় পাই না। এই উচ্চারণের ভেতরে ছিল না শুধু রাজনৈতিক পরিচয়, ছিল দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, কষ্ট আর বঞ্চনার ইতিহাস। যে মানুষটি দিনের পর দিন মানুষের পাশে দাঁড়িয়ে শহরের অলিগলি ঘুরে বেরিয়েছেন, মানুষের দুঃখ কষ্ট শুনেছেন, হঠাৎ একদিন তাকেই বন্দী হতে হয়েছিল চার দেয়ালের অন্ধকারে। একটি মামলায় জামিন পেলে আরেকটি মামলায় এসে দাঁড়াতো দরজায়। যেন মুক্তি নয়, তাকে আটকে রাখাই ছিল মূল উদ্দেশ্য। প্রতিটি সকাল শুরু হতো অনিশ্চয়তা দিয়ে, প্রতিটি রাত শেষ হতো অজানা আশঙ্কায়। কিন্তু সময় সবসময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আদালতের বারান্দা থেকে এলো এক টুকরো স্বস্তির খবর। আইনি জটিলতার দেয়াল ধীরে ধীরে সরতে শুরু করল। একের পর এক মামলায় জামিন বহাল থাকায় স্পষ্ট হয়ে উঠল যে তার মুক্তির পথে আর বড় কোনো বাধা নেই। শহরের মানুষ খবরটি শুনে যেন আবারও পুরনো দিনের স্মৃতি মনে করতে লাগল। কেউ বলল, মানুষের পাশে থাকা মানুষকে চিরকাল আটকে রাখা যায় না। আবার কেউ বলল, এটা শুধু একজন নেত্রীর মুক্তি নয়, এটা একটা বার্তা। রাজনীতির মাঠে তখন নানা ধরনের আলোচনা। কেউ বলছে এটা বিচার বিভাগের স্বাধীন অবস্থানের প্রমাণ, কেউ বলছে দেশের রাজনৈতিক বাস্তবতা নতুন দিকে মোড় নিচ্ছে। কারণ মানুষ লক্ষ্য করছে, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মামলা আর গ্রেফতারের গল্প শোনা গেছে, তাদের অনেকেই এখন আইনি স্বস্তি পাচ্ছেন। কেউ কেউ এটাকে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত বলছে, আবার কেউ বলছে দেশে হয়তো নতুন ধরনের অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। তবে এই পুরো ঘটনার মাঝখানে আরেকটি কণ্ঠ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে। সেই কণ্ঠ রাজনীতিবিদদের নয়, বড় কোনো নেতারও নয়। সেই কণ্ঠ রিকশা চালকের, শ্রমিকের, দিন মজুরের। তারা প্রশ্ন তুলছে, এই পরিবর্তনের ভেতরে আমাদের জায়গা কোথায়? ঢাকার রাস্তায় বছরের পর বছর রিকশা চালানো এক ব্যক্তি একসময় ক্ষোভ নিয়ে বলতে শুরু করলেন, আমার কথা কেউ বিশ্বাস করে না, কারণ আমি বিদেশে বসে কথা বলি না। আমি এই দেশের রাস্তায় থাকি, মানুষের ঘাম দেখি, মানুষের কান্না দেখি। বিদেশে বসে দেশের মানুষকে গরিব বলে অপমান করলে সবাই বিশ্বাস করে, কিন্তু দেশের মাটিতে দাঁড়িয়ে সত্য কথা বললে সেটা কেউ শুনতে চায় না। তার কথার মধ্যে ছিল তীব্র অভিমান। তিনি বলছিলেন, যারা বিদেশে থেকে দেশের রাজনীতি নিয়ে বড় বড় কথা বলেন, তারা কখনো রোদে পুড়ে রিকশা চালানো মানুষের জীবন বোঝেন না। তারা বোঝেন না রাতের শেষে একজন চালকের ঘরে কত টাকা যায়, কিংবা কতদিন না খেয়ে থাকতে হয়। অথচ টেলিভিশনের পর্দায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারাই সবচেয়ে বড় বিশ্লেষক হয়ে ওঠেন। লোকটি বলছিলেন, দেশের ভেতরে আগুন জ্বললে আমরা সেই আগুনের মধ্যে থাকি, গুলি চললে আমরা দৌড়াই, রাস্তায় সংঘর্ষ হলে আমাদের রক্ত ঝরে, কিন্তু সিদ্ধান্ত নেয় কারা? যারা দূরে বসে শুধু ভাষণ দেয়। তার কণ্ঠে ক্ষোভ বাড়তে থাকে। তিনি দেশের অর্থনীতি, রাজনৈতিক সুবিধাবাদ আর ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা বলতে থাকেন। বলেন, ক্ষমতা বদলায়, মুখ বদলায়, কিন্তু আমাদের জীবন বদলায় না। যারা বড় বড় প্রতিশ্রুতি দেয়, তারা ক্ষমতায় গিয়ে নিজেদের মানুষদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। গরিব মানুষ তখনও রাস্তায় পড়ে থাকে। একসময় তিনি জুলাই আন্দোলনের কথা টেনে আনেন। তার চোখে সেই সময়ের স্মৃতি এখনও তাজা। যখন আন্দোলন চলছিল তখন রাস্তায় ছিলাম আমরা, শহর বন্ধ ছিল, গাড়ি চলছিল না, মানুষ ভয়ে বের হতো না। তখন রিকশাওয়ালারা বিনা ভাড়ায় মানুষকে পৌঁছে দিয়েছে, আহত মানুষকে হাসপাতালে নিয়েছে, ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। তখন তো আমরা গুরুত্বপূর্ণ ছিলাম, কিন্তু আন্দোলনের পরে এখন কেউ আমাদের কথা বলে না। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ চুপচাপ শুনছিল, কেউ প্রতিবাদ করেনি, কারণ কথাগুলো পুরোপুরি মিথ্যা নয়। আন্দোলনের সময় সাধারণ মানুষ প্রায়ই বড় ভূমিকা রাখে, কিন্তু পরিস্থিতি বদলে গেলে তারা আবার প্রান্তিক হয়ে পড়ে। লোকটি আরও বললেন, এখন সবাই উন্নয়নের কথা বলে, কার্ড দেয়, ভাতা দেয়, বড় বড় ফাউন্ডেশন বানায়, কিন্তু যে মানুষটা প্রতিদিন রাস্তায় শ্রম দিচ্ছে তার ভাগ্যে কি আছে? গ্যাসের দাম বাড়ে, চালের দাম বাড়ে, বাসা ভাড়া বাড়ে, কিন্তু আমাদের আয় বাড়ে না। তিনি থামলেন একটু,
তারপর ধীরে ধীরে বললেন, স্বাধীনতার গল্প সবাই বলে, কিন্তু স্বাধীনতা কি শুধু কিছু মানুষের জন্য? যদি দেশের সম্পদ কয়েকজনের হাতে যায়, তাহলে গরিব মানুষের জন্য স্বাধীনতার মানে কি? এই প্রশ্নে আশপাশের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে, কারণ এই প্রশ্ন নতুন নয়। বহু বছর ধরে দেশের সাধারণ মানুষ একই প্রশ্ন করে আসছে, রাষ্ট্রের উন্নয়ন কি সবার জীবনে সমানভাবে পৌঁছায়? লোকটি এবার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের দিকেও আঙুল তুললেন। বললেন, যারা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না, তারা পরে কম্বল বিতরণ করে, দান করে, ফাউন্ডেশন খুলে নিজেদের ভালো মানুষ প্রমাণ করতে চায়। কিন্তু মানুষ ভিক্ষা চায় না, মানুষ ন্যায্য অধিকার চায়। তার কথায় ক্ষোভের পাশাপাশি হতাশাও ছিল, কারণ তিনি দেখেছেন কিভাবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে সেই মানুষগুলোকেই ভুলে যায়। এই প্রশ্নে আশপাশের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে, কারণ এই প্রশ্ন নতুন নয়। বহু বছর ধরে দেশের সাধারণ মানুষ একই প্রশ্ন করে আসছে, রাষ্ট্রের উন্নয়ন কি সবার জীবনে সমানভাবে পৌঁছায়? লোকটি এবার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের দিকেও আঙুল তুললেন। বললেন, যারা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না, তারা পরে কম্বল বিতরণ করে, দান করে, ফাউন্ডেশন খুলে নিজেদের ভালো মানুষ প্রমাণ করতে চায়। কিন্তু মানুষ ভিক্ষা চায় না, মানুষ ন্যায্য অধিকার চায়। তার কথায় ক্ষোভের পাশাপাশি হতাশাও ছিল, কারণ তিনি দেখেছেন কিভাবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে সেই মানুষগুলোকেই ভুলে যায়। তিনি বললেন, রাজপথে যখন দরকার হয় তখন রিকশাওয়ালা, শ্রমিক, দিনমজুর সবাই গুরুত্বপূর্ণ, কিন্তু কাজ শেষ হয়ে গেলে আমরা আবার অদৃশ্য হয়ে যাই। তারপর তিনি যেন পুরো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধেই কথা বলতে শুরু করলেন। দেশে যারা ক্ষমতায় আসে তারা ভাবে দেশটা তাদের ব্যক্তিগত সম্পত্তি, অথচ দেশের আসল শক্তি তো এই সাধারণ মানুষ, যারা দিনরাত কাজ করে শহর চালায়, বাজার চালায়, অর্থনীতি চালায়। একজন তরুণ তখন পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, তাহলে কি পরিবর্তন কখনো আসবে না? লোকটি হেসে বললেন, পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তন তখনই আসবে যখন মানুষ নিজেদের মূল্য বুঝবে। শুধু স্লোগান দিয়ে পরিবর্তন হয় না, মানুষের অধিকার নিশ্চিত করতে হয়। রাত তখন আরও গভীর হয়েছে, দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, রাস্তার বাতিগুলো কাঁপতে কাঁপতে জ্বলছে। লোকটি শেষবারের মতো চারপাশে তাকিয়ে বললেন, আমরা এই দেশকে ভালোবাসি, তাই রাগ করি। যে মানুষ দেশকে ভালোবাসে না, সে কখনো দেশের অন্যায় নিয়ে কথা বলে না। তার কণ্ঠে তখন আর চিৎকার ছিল না, ছিল ক্লান্তি। দীর্ঘদিন ধরে জমে থাকা অভিমান যেন ধীরে ধীরে বেরিয়ে আসছিল। আমরা চাই না কেউ আমাদের দয়া করুক, তিনি বললেন। আমরা শুধু চাই আমাদের প্রাপ্যটুকু। আমরা চাই আমাদের শ্রমের সম্মান হোক। আমরা চাই যারা ক্ষমতায় যায় তারা যেন